সাজসজ্জায় মণ্ডিত বিয়ে বাড়ির এক কোণে দাঁড়িয়ে শীতলে সব ভাবছে। হাতে ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ। কিছুক্ষণ আগে শুদ্ধ তার কাছে ব্ল্যাক কফি চেয়েছে। শুদ্ধই হচ্ছে তার প্রেমের মানুষ, মনের মানুষ। বদরাগী ছেলেটাকে কোন দুঃখে মন দিয়েছিল কে জানে। শুদ্ধ ভাই, আপনাকে আমার খুব ভালো লাগে। আর এক কথার জবাবে শুদ্ধ সপাং করে একটা থাপ্পড় মেরে কান ধরিয়ে ওয়াদা করাতো না। আমি তোর ভাইয়ের কে? বন্ধু। তোর ভাইয়ের বন্ধু হলে সম্পর্কে তোর কে হই? ভাই। তাহলে এক্ষুনি কান ধরে বল, আর কখনো এসব বলবি না। আর বলেও যদি বলিস তবে বিনা বিঘ্নে সুইপারের বউ হবি। আচ্ছা। শীতল সিঁড়ি বেয়ে ছাদে উঠে দৃষ্টি বুলিয়ে মুখ ভাঙচালো। শুদ্ধ মরিচ বাল্ব নিয়ে ছাদের রেলিং সাজাচ্ছে। ঘামে ভিজে একাকার অবস্থা। শুদ্ধ চুপ করে শোনে, তবে তার খুব ইচ্ছে এই ব্যাপারে শুদ্ধের জবাবটা শোনা, কারণ শুদ্ধর বউ তো সেই হবে। হঠাৎ শুদ্ধর হাঁচিতে শীতলের ভ্রু কুচকে গেল। এই ছেলে তার ভাবনার মধ্যেও ব্যাগরা বাঁধিয়ে দিল। বন্ধু, পেরেছিস নাকি? আমি হাত লাগাবো। জবাবে শুদ্ধ বিরক্তিমাখা দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে মন দেবে। তার দৃষ্টি আর শিশির মুখ ভর্তি হেসে গল্প জুড়ে দিবে। তারপর নিচে গিয়ে এমন ভাব নেবে যেন সেই সব করেছে। এদের দুই বন্ধুর সমস্ত কাজ কারবার তার মুখস্থ। তাছাড়া বাসায় এখন অনেক কাজ, কারণ আগামীকাল তার বাবা মায়ের ৩২তম বিবাহ বার্ষিকী। তাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সাহায্য কর আমায়। পারবো না আমি। মগটা নিন, গিয়ে পড়তে বসতে হবে। কোন সাবজেক্ট পড়বি? অর্থনীতি। এর আগে অর্থনীতিতে কত পেয়েছিলে মনে আছে? ১১৫ আরো পেতাম। স্যার ইচ্ছে করে নাম্বার দেয়নি। কেন দেয়নি? স্যারের বাগানের পেঁপে চুরি করে স্যারকেই উপহার দিয়েছিলাম, তাই। একথা শুনেই শুদ্ধর হাত থেমে গেল। প্রচন্ড বিরক্ত নিয়ে এক পলক তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিল। একে বলা না বলা সমান। কারোর মাথায় ব্রেন এত ভোলা হয় শীতলকে না দেখলে জানতো না। তাছাড়া তার পড়ার সময় নেই। একটু প্রেম চাইলাম, প্রেম দিলে না। তোমার সনে কিসের প্রীতি? মনে মনে এইসব আওড়ে সে ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। আশেপাশে শুদ্ধকে না দেখে দুটো কমলা নিয়ে রুমে চলে গেল। তারপর শুদ্ধর রুম থেকে চুরি করে আনা সিগারেট বের করে দুষ্টু হাসলো। এখন সে পরীক্ষা করবে এটার মধ্যে কি এমন আছে, আর এর ধোয়ায় টেস্ট কেমন। মেয়েরা টক পছন্দ করে, তাই তেঁতুল দেখলেই হামলে পড়ে। তাহলে সিগারেটে কি আছে যে ছেলেদের এটার প্রতি এত আসক্তি? চুরি চারি চিপাই চাপায় আড়ালে সর্বসম্মুখে এটাই বা কেন খায়? এটা আজ পরীক্ষা করেই ছাড়বে। কিন্তু কথা হলো সিগারেটটা ধরাবে কিভাবে? আগে আগুন জ্বালিয়ে মুখে নিবে, নাকি ঠোঁট দিয়ে ধরে আগুন জ্বালাবে? মুভির হিরোরা যেমন করে তেমন। শীতল কয়েক মিনিট সিগারেটটা উল্টে পাল্টে ঘুরিয়ে দেখলো। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি উদয় হলো। সে দৌড়ে গিয়ে তার আম্মুর ফোন এনে গুগলে সার্চ দিল সিগারেট খাওয়ার কৌশল। সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবি সহ ভিডিও সামনে আসলো। সে মন দিয়ে কয়েকটা ছবি দেখে সিগারেট হাতে নিতেই কেউ একজন বলে উঠল, এই সিগারেট করে এদিকে আয়। শীতল চমকে উঠে পুরো রুমে চোখ বুলিয়ে কাউকে না পেয়ে ব্যালকনিতে তাকালো। শুদ্ধ তার ব্যালকনিতে বসে তার দিকেই তাকিয়ে আছে। মেঝেতে রাখা অনেকগুলো মরিচ বাল্ব। ও, তার মানে সে এতক্ষণ ওর ব্যালকনিতে এসব সাজাচ্ছিল। সে শুদ্ধকে দেখে চটজলদি সিগারেট লুকাতে গিয়ে সিগারেটটা মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে গেল। তাই দেখে শীতল করুণ চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বলল, সিগারেট কোথায় পেয়েছিস? আপনার রুম থেকে এনেছি। কেন? পরীক্ষা করতে। কিসের পরীক্ষা? সিগারেটের টেস্ট কেমন জানতে। তাই এমন ভাবনা তোর মাথায় এলো কিভাবে? আসার জন্য আপনিই দায়ী। আমি কি করেছি? আপনি আমার থেকেও সিগারেটকে বেশি গুরুত্ব দেন। কেন? আমার আগে সিগারেট আপনার ঠোঁট ছুবে। আমিও এখন আমার ঠোঁট পুড়িয়ে সমান সমান করব। তোর মাথায় হিলু বলে কিছু আছে? শুদ্ধর কথা শুনে শীতল জবাব দিল না, বরং হাতে থাকা সিগারেট শুদ্ধর দিকে ছুঁড়ে মেরে হন হন করে বেরিয়ে গেল। তার মেজাজ এখন তিরিক্ষি। কোথাও শান্তি নেই। যেখানেই যাবে শুদ্ধ এসে হাজির হবে। এই মানুষটা তাকে শান্তি দিবে বলে মনে হয় না। কি দরকার ছিল ওর ব্যালকনিতে এসে ঘামটি মেরে
বসে থাকার। শীতলকে যেতে দেখে শুদ্ধ ওর কাজ সেরে বেরিয়ে এলো। ফুলরানী নিশ্চিন্তে গাল ফুলিয়ে বসে থাকবে। আজকে আর তার দেখা পাওয়ার সম্ভাবনা নেই, তবে সিগারেট খাওয়ার ইচ্ছে পোষণ করার জন্য তার শাস্তি তোলা রইল। বলে কিনা সেও টুট পুড়িয়ে সমান সমান করবে, এত বড় সাহস। তারপর শীতলের মাকে জানিয়ে শুদ্ধ ওর ফ্ল্যাটে চলে গেল। পাশের বিল্ডিং এর 3 তলার প্রথম ফ্ল্যাটে থাকে সেই একা। শিশির অনেকবার বলেও তাকে তার বাসায় থাকতে রাজি করাতে পারেনি। মূলত শুদ্ধই তা চায়নি, কারণ বিবাহযোগ্য মেয়ে বাসায় থাকা সত্ত্বেও অবিবাহিত এক ছেলেকে বাসায় রাখা দৃষ্টিকটু, অশোভনীয়। এমন কিছু হলে আজ নয় কাল তাকে নিয়ে কথা উঠবে, তাই আগে সচেতন হওয়াই ভালো। তাছাড়া সে কখনোই চায় না তার কারণে শীতল বদনাম রটুক, মেয়েটার দিকে অকারণে বাজে আঙুল তুলুক। সে আজ আছে, কাল নাও থাকতে পারে, তবে কলঙ্ক চিরস্থায়ী। আর এই চিরস্থায়ী কলঙ্ক শীতলকে কখনো স্পর্শ না করুক, কখনো না। শুদ্ধ বাসায় ফিরে আগে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো। পুরো শরীর ঘেমে জবজব করছে। এখন গোসল না করলেই নয়। সে পরনের টি শার্ট খুলতেই তার নজরে পড়ল বুকের দিকে। তার বুকের বাঁ পাশে রয়েছে বড়সড় কাটা দাগ, যেটা বিগত কয়েক বছর পূর্বে অস্ত্রোপচারের ফল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে 15 কথা স্মৃতির পাতায় জমা রেখে গোসল সেরে বেরিয়ে আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। সে ঝটপট পোশাক পরে দরজা খুলে দেখে শীতল দাঁড়িয়ে আছে, হাতে হটপট। নিশ্চয়ই শীতলের মা খাবার পাঠিয়েছেন। সে খাবে না বলে এসেছে, তারপরেও উনি পারেনও বটে। তখন শুদ্ধ কিছু বলার আগেই শীতল তাকে ঠেলে ভেতরে ঢুকে গেল, যেন প্রচন্ড তাড়ায় আছে। শুদ্ধও কথা না বাড়িয়ে দরজা আটকে দাঁড়িয়ে চুল মুছছে। হঠাৎ শীতল এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। তারপর বুকে নাক ডুবিয়ে জোরে শ্বাস টেনে বলল, আপনার শ্যাম্পুর গন্ধটা সেই লাগে আমার। চুলে শ্যাম্পু করেছি, বুকে নয়। এখন সর সর বলছি। আর একটু প্লিজ। শীতল এবার বেশি বেশি হচ্ছে। শুদ্ধ ভাই, কিসের বিনিময়ে আমাকে ভালোবাসবেন? কোন দুঃখে তোকে ভালোবাসবো? দুঃখ নয়, আপনি আমায় সুখে ভালোবাসুন। তোকে ভালোবাসলে দুঃখ ছাড়া কপালে কিছু জুটবে না। এখন সর তো। এ কথা বলেই শুদ্ধ তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। শীতল ওর ব্যবহারে কাঁদো কাঁদো হয়ে শুদ্ধর দিকেই তাকিয়ে রইল। ওই মানুষটা আসলে পাষাণ, নিষ্ঠুর। শুদ্ধ ভেজা তোয়ালে মেলে শীতলের আনা খাবার খেতে বসলো। ডানে বামে না তাকিয়ে খেতে থাকলো আপন মনে। তখন শীতলও বসলো শরীর ঘেঁষে, মাথাও রাখলো শুদ্ধর কাঁধে। তারপর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। তবে চাঁদ দেখছে না, দেখছে সামনের বিল্ডিং এর ব্যালকনিতে থাকা এক জোড়া কাপলকে। তারা ব্যালকনিতে বাঁধা দোলনায় পাশাপাশি বসে আছে। মেয়েটার কাছে ছেলেটি মাথা রেখে বই পড়ছে। হয়তো ছেলেটি তাকে কিছু পড়ে শোনাচ্ছে, আর মেয়েটি হাতে থাকা কিছু খাবার ছেলেটির মুখে গুজে দিচ্ছে। আহা, কি সুন্দর সেই দৃশ্যখানা। শুদ্ধ ততক্ষণে তার খাওয়া শেষ করে ফ্রিজ থেকে কেক আর মিষ্টি এনে শীতলের সামনে রাখলো। শীতল তাকিয়েও দেখলো না। অন্যদিকে সময় হলে নিজেই গিয়ে ফ্রিজে ঘেটে বের করে খেয়ে ফেলতো। তারপর বায়না জুড়তো ওই আনবেন সেই আনবেন, কিন্তু আজ কেন জানি নিশ্চুপ হয়ে আছে। বাচাল মেয়েটার এমন নীরবতা দেখে এবার শুদ্ধই মুখ খুলল। সিগারেট খেতে দেয়নি তাই মন খারাপ? না। তবে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা ছেলেরা এত খারাপ কেন? তা তো জানি না। ওহ। এ কথা বলে বেশ খানিকক্ষণ চুপ থেকে শীতল ঝরঝর করে কেঁদে দিল। তার মুক্তোর মতো অশ্রুবিন্দু অঝরে গড়তে লাগলো গাল বেয়ে। ওকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি আশ্চর্য, কাঁদছিস কেন তুই? আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভালোবাসির কথা বললেই দেখ তোর কি করি। না, অন্য কথা, খুব পার্সোনাল। বাসার কাউকে বলতে পারছি না। এখন আপনিই আমার শেষ ভরসা। সিরিয়াস কিছু? শুদ্ধ এবার শীতলকে তার মুখোমুখি দাঁড় করালো। আলতো স্পর্শে মুছে দিল শীতলের অশ্রু জল। তারপর নমনীয় এক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাতে আমি যখন ঘুমাই তখন মাঝরাতে কেউ আমার রুমে আসে। তুই বুঝলি কিভাবে? সে আমাকে গভীরভাবে স্পর্শ করে। আমি চাইলেও বাধা দিতে পারি না, চোখ খুলে দেখতেও পারি না।
তবে তার স্পর্শ খুব চেনা মনে হয়। তার শ্বাস প্রশ্বাস সহ শরীরের গন্ধও মনে হয় আমার খুব কাছের কারো। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে ডাউট করছিস? এই জন্যই তো কোনোভাবে বুক না ডুবিয়ে শ্বাস নিলি। না না, আমি জানি আপনি না, তবে খুঁজতে হবে কে। শুদ্ধ সন্দেহের দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে রইল। সে সত্য নাকি মিথ্যা বলছে বোঝার চেষ্টা করছে। এই মেয়ে মারাত্মক ধুরন্ধর। এর সত্যি মিথ্যা বোঝা এতটা সোজা নয়। চোখের পানি ছেড়ে সত্যকে মিথ্যা করার প্রতিভা তার জানা আছে। তাছাড়া শীতলের বলা ঘটনা ঘটার সুযোগও নেই। আর বাকি রইল ওর নিজের কথা। ওর যাওয়ার তো প্রশ্নই আসে না। সে তো অবগত নিজের সীমাবদ্ধতা সম্পর্কে। শুদ্ধ এবার একটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান টান নিয়ে শীতলকে দিল। শীতল খাবো না বলে বেরিয়ে পড়ল। শুদ্ধ দরজা আটকে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর এবার বিশ্রাম চাচ্ছে। আর শীতলের বলা কথাগুলো ভাববে কয়েকদিন পর থেকে। কারণ শীতল আজকাল উপন্যাসের বই আর মুভির প্রতি ঝুঁকেছে বেশি। হতে পারে এসব পড়ে বা দেখে তার জন্য এই ফোন দিয়ে এঁটেছে, শুধুমাত্র তাকে পাওয়ার লোভে। তার আর মুখ্য কথা, তাকে পেতে এই মেয়ের দ্বারা সব করা সম্ভব, হোক সেটা ভালো মন্দের চূড়ান্ত পর্যায়ে। তাছাড়া একে বোকা ভাবা আর নিজের পায়ে নিজেই কুড়ুল মারা সমান। তার বোকা বোকা চেহারা আর কর্মকাণ্ড দেখে বোঝার উপায় যে সে সিভিল গোয়েন্দার এক জুনিয়র সদস্য, যার সাহসিকতা দেখে উচ্চপদস্থ অফিসাররা তাকে এই কাজে নিয়োজিত করেছে। অনার্স পড়ুয়া মেয়েটি আড়ালে আবজালে খুঁজে বেড়াচ্ছে রহস্যের এক গণ্ডি, যেটা সমাধা করতে পারলেই তাকে দেওয়া হবে চমৎকার এক পদ। তবে তার শর্ত অনুযায়ী তাকে কখনোই জনসম্মুখে আনা হবে না, কোনো পরিস্থিতিতেই না। সে আম জনতার কাছে সর্বদাই পরিচিত পাবে আড়াল নামে, আর আড়ালকে ঘিরেই থাকবে শুদ্ধ ও শিশির। পরদিন সকালবেলা শীতল ছাদে দাঁড়িয়ে ব্রাশ করছে। এটা তার রোজকার রুটিন। সে প্রকৃতি দেখে ব্রাশ করতে পছন্দ না করলেও আসে কিছু ঘটাতে, রটাতে, সঙ্গে নোট করতে। এখন যেমন ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থুতু ফেলেছে, আর সেটা পড়েছে এক পথচারীর বাঁ কাঁধের ওপর। সেই পথচারী দাঁড়িয়ে গিয়ে হাত দিয়ে পরখ করে দেখে সাদা ফেনা। কিসের ফেনা জানতে নাকে শুকলেন, তারপর থুতু বুঝতে পেরে পরনের কাপড় হাতে মুছে বিড়বিড় করে চলে গেলেন। ওনার কাণ্ড দেখে শীতল শব্দ করে হেসে উঠল। বোকা বুঝি একেই বলে, তবে তাকে বোকা ভাবাও বোকামি, কারণ সে গুপ্তচর, পথচারীর বেশে তথ্য সংগ্রহ করতে এসেছে। তখন শিশিরের ডাক শুনে দৌড়ে নিচে নামতে গেল শীতল, কিন্তু যেতে গিয়ে ওড়না আটকে গেল ক্যাকটাস গাছের কাটার সঙ্গে। শীতল টান খেয়ে পিছু ফিরে দেখে বেশ অভিমানী কণ্ঠে বলল, যার ওড়না ধরে টানার কথা সেই টানে না, অথচ তুই গাছ হয়েও এত রোমান্টিক, আর শুদ্ধ ভাই মানুষ হয়েও এত বেরসিক। এ কথা বলেই সে কাটা থেকে ওড়না না সরিয়ে ঘুরতে লাগলো। বাংলা সিনেমার টোন মনে মনে বাজিয়ে নিল, লা 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 লা। তখন ছ্যাড় করে ওড়নার কিছু অংশ ছিঁড়ে কাটার সঙ্গে লেগে থাকলে আর বাকিটা শীতলের হাতে। পছন্দের ওড়নার এমন বেহাল অবস্থা দেখে শীতল রেগে গিয়ে বলল, তুইও বিটকেল শুদ্ধের মতো প্রেম বুঝিস না, রোমান্সের রকে খেটে খাওয়া বানাতে উস্তাদ তোরা। একথা বলেই গজগজ করে নিচে চলে নেমে এলো। তবে রুমে যাওয়ার পথে আচমকা শিশিরের পিঠে কিল বসাতে ভুলল না, কারণ শব্দ তার। সে ডেকেছে বলেই দৌড়ে যাচ্ছিল, আর যেতে গিয়ে ওড়না ক্যাকটাসে বেঁধেছে। ফলস্বরূপ এটা শিশিরের প্রাপ্য। মনের আচমকা কিলে শিশির থম মেরে কিছুক্ষণ বসে তারপর গগন বিদারী কণ্ঠে বলল, ওই আম্মুর বাচ্চা শীতল, তুই আমাকে মারলি কেন? ওই আব্বুর বাচ্চা, শিশির মেরেছি, বেশ করেছি। তোর জন্য আমার ওড়না ছিঁড়েছে, এখনই আমাকে ওড়না কিনে দিবি, নয়তো আব্বুকে বলে দিব তুই আর শুদ্ধ আমাকে দিয়ে কি কি করাস। এর জন্য স্যালারিও তো দেই। এই মাসে তুই 700 টাকা আর শুদ্ধ ভাই 1100 টাকা কম দিয়েছিস। তোরা আগে টাকা শোধ করবি, তারপর কাজে ডাকবি, নয়তো খবর আছে দুজনের। এভাবে কথায় কথায় দুজনের ঝগড়া লেগে গেল। তারপর ওদের আম্মুকে খুন্তি নিয়ে আসতে দেখে দুজনেই দুদিকে দৌড়। ওদের যাওয়া দেখে ওদের আম্মু কিছুক্ষণ বকাবকি করে ফিরে গেলেন রান্নাঘরে। ততক্ষণে দুজন যে যার রুমে ঢুকে দরজা আটকে দিয়েছে।
শীতল দৌড়ে এসে শুয়ে পড়ে তার আগোছালো বিছানায়। তারপর ফোন হাতে নিয়ে দেখে একটা মেসেজ এসেছে। আজ শীতলের বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে বাসায় মেহমানদের আনাগোনা বেড়েছে। সকলেই যে যার জীবনের গালগপ্পে ব্যস্ত। শীতলের আম্মু যুক্ত হয়েছেন সেখানে, তবে উনি এখন নীরব শ্রোতার চরিত্রে আছেন, কারণ কিছু বলার নেই ওনার। আল্লাহ ওনাকে যতটুকু দিয়েছেন তাই নিয়ে সুখেই আছেন, ভালোই আছেন। উনি সর্বোপরি অঢেল কিছু প্রত্যাশা করেন না, যেখানে শান্তির চেয়েও অশান্তির আনাগোনা বেশি থাকে। আর এখানে উপস্থিত অনেকেই কত শত হতাশার গল্প জুড়েছেন, যেটা ওনার অপছন্দ। তাই নিশ্চুপ থেকে সকলের গল্প শুনছেন, তবে সেসব শুনে ওনার আক্ষেপ হচ্ছে না, মন খারাপ করে আফসোসের সাগরে ডুবছেন না, বরং অদ্ভুত এক প্রশান্তি মন ও প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখানে উপস্থিত প্রায় মহিলাদের অভিযোগ স্বামী সন্তানকে নিয়ে, তবে এসব অভিযোগের গুণ ওনার স্বামী সন্তানদের মধ্যে কোনোটাই নেই। ওনার স্বামী পরনারীতে আসক্ত নন, ওনার প্রতি বিরক্ত নন এবং অকারণে ক্যাচক্যাচও করেন না। সেই সাথে সন্তানরাও ওনাকে ভীষণ ভালোবাসেন, সম্মান করে, অকারণে তর্ক করে না, গায়েও হাত তুলে না। এসব নানা ধরনের গল্পে সময়ের দিকটা কারোরই খেয়াল ছিল না। পরে শিশির এসে ওনাদের তাড়া দেয় দুপুরে খাওয়ার জন্য। তারপর সকলেই দুপুরের খেয়ে বিশ্রাম নিতে শেষ বিকেলে নিজেদের পরিপাটি করায় যুদ্ধে নেমে পড়েন, কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ রাতে অনুষ্ঠিত হবে, আর সেই অনুষ্ঠানে একে অন্যের চেয়ে চোখ ধাঁধানো সুন্দর লাগাতেই হতেই হবে। তারপর রাতে অনুষ্ঠান আরম্ভ করা হলো। কত শত মেহমানদের উপস্থিতি হই হুল্লোড় বেড়ে গেছে। শীতল সদ্য বাইরে থেকে ফিরে ঝটপট তৈরি হয়ে অনুষ্ঠানে সামিল হয়েছে। মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরঘুর করছে আম্মুর আশেপাশে, কারণ ফিরতে দেরি হওয়াতে ওর আম্মু রেগে বোম হয়ে আছেন, কথাও বলছেন না ঠিক মতো। তবে সেও কম যায় না। উপহার স্বরূপ আম্মুর জন্য এক জোড়া স্বর্ণের চুড়ি কিনে এনেছে, যদিও সেই টাকা হাতিয়েছে শিশিরের থেকে। শিশির প্রথম গুইগাই করলেও পরে ইমোশনাল ব্ল্যাকমেল করাতে রাজি হয়েছে। শীতল এবার সুন্দরভাবে আম্মুকে ডেকে বালা দুটো ওনার হাতে পরিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, এটা তোমার জন্য। ওর আম্মু বালা দুটোর দিকে তাকিয়ে আছে ছলছল চোখে। শীতল ব্যাপারটা বুঝতে পেরে শিশির জোরপূর্বক টেনে এনে বলল, এই ডিজাইন আম্মুর পছন্দ হয়নি ভাইয়া। বলিস কি? তোকে বললাম ওই ডিজাইনটা নিতে। শুদ্ধ যে বলল এটা নাকি আম্মুর হাতে বেশ মানাবে। স্তব্ধ বললেই হবে নাকি? দেখ আম্মু এখন কাঁদছে। শালা আসুক, ওর আজকে হচ্ছে। ছেলে মেয়ের মুখ থেকে উনি হেসে ফেললেন। চুরির ওপর চুমু খেয়ে মুখ ভর্তি হাসি নিয়ে প্রস্থান করলেন। জবাবে একটা টু শব্দও করলেন না। শীতল আর শিশিরও হাসলো ওনার এই কাজে। অতঃপর শীতল বাবা মা আর ভাইয়ের সঙ্গে ডজন খানেক ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো। পছন্দের খাবারগুলো খেলো ঘুরে ঘুরে। একটু পরে শুদ্ধ এসে ওর আম্মুর হাতে কি একটা তুলে দিল। ওর আম্মু শুদ্ধর মাথায় হাত রেখে দোয়া করলেন, হাসলেন। বাবা মা শিশির আর শুদ্ধর দৃষ্টিও তখন শীতলের দিকে। ওনাদের হঠাৎ তাকাতে দেখেই শীতল বিষম খেল। নিশ্চয়ই তাকে নিয়েই কিছু বলছে ওনারা। শীতল পানি খেয়ে শুনতে গেল তার নামে কি বদনাম করা হচ্ছে, কিন্তু ওকে দেখে ওনারা প্রসঙ্গ বদলে অন্য কথা সুর টানলেন। শীতল খুঁচিয়েও আর সে কথা জানতে পারল না। তারপর হই হুল্লোড়ে আনন্দমুখর ওই মুহূর্তটা বেশ উপভোগ করলো তারা। পরের দিন শুদ্ধ ও শিশির 3 দিনের ট্যুরের কথা বলে বের হয়েছে। কাজে যাচ্ছে বিধায় কেউ কিছু জিজ্ঞাসা করেনি। শীতলও এই ব্যাপারে কথা বাড়ায়নি, কারণ শিশিররা তাকে যতটুকু করতে বলে সে ততটুকুই করে, তাও গোপনে। এখন তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কবে ফিরবে জেরা করলে অতিরিক্ত হয়ে যাবে। দেখা যাবে তাকে আর কোনো কাজেই ডাকবে না। এর চেয়ে তারা ফিরে আসুক, তখন না হয় সবটা জেনে নিবে। এসব ভেবে সে ওর আম্মুর থেকে শুদ্ধর ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে গেল। এখন সে ইচ্ছে মতো সময় কাটাবে এখানে, ছুঁয়ে দেখবে তার প্রিয় মানুষটার ব্যবহৃত প্রত্যেকটি জিনিস। শীতলকে শুদ্ধর ফ্ল্যাটে যেতে বারণ করেনি ওর মা,
কারণ তিনি মেয়ের মনের কথা জানেন, বোঝেন। এমনকি শুদ্ধর সঙ্গে ওনার এই ব্যাপারে খোলাখুলি কথাও হয়েছে। সত্যি বলতে উনি শুদ্ধকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। শুদ্ধকে জামাতা করতে ওনার আপত্তি নেই। এছাড়া আপত্তি থাকার কথাও না, কারণ উনি ছেলেটাকে ছোট থেকেই চেনেন, জানেন। শিশির আর শুদ্ধের বন্ধুত্ব ছোটবেলা থেকেই। ওনারা একটা সময় মিঠাপুকুর নামের এক গ্রামে থাকতেন, সেখানেই শুদ্ধরাও থাকতো। আর খেলার ছলে শিশির আর শুদ্ধর বন্ধুত্ব গড়ে উঠেছিল। দিনকে দিন তাদের বন্ধুত্ব গাঢ় হয়, টান সৃষ্টি হয়। কাজে কর্মে বোঝা যায় তারা ঠিক কতটা আপন। কিন্তু শিশিরের বাবার চাকরির সূত্রে তারা শহরে পাড়ি দিয়েছিল। তারপর ধীরে ধীরে ওরা স্থানীয় হয়ে ওঠে, আর এখানে এসে শীতলের জন্ম হয়। তাকে নিয়ে সকলেই ব্যস্ত থাকলেও শিশির আর শুদ্ধর কখনো যোগাযোগ বন্ধ হয়নি। ওরা ঠিকই নিজের দায়িত্বে তাদের বন্ধুত্ব অটুট রেখেছে। দুই বন্ধু কত শত গল্প করছে ফোনের মাধ্যমে। পরে শুদ্ধ পড়াশোনার তাগিদে শহরে আসলেও মেসে থাকতো। বারবার বলেও তাকে বাসায় আনতে পারেনি শিশির। তারপর হঠাৎ এক বসন্ত উৎসবে শুদ্ধ তাদের বাসায় আসে। তখনই শীতলের সঙ্গে তার দেখা হয়, কথা হয়। এরপরে আর আসতো না শুদ্ধ, কারণ অজানা থেকে গেছে। তারপর পড়াশোনা শেষ করে সৌভাগ্যক্রমে দুই বন্ধু একই অফিসে জয়েন করে। তাদের চাকরি একই অফিসে, তাদের চাকরিও হয় একই দিনে। এরপর শুরু হয় ব্যস্ততা আর ব্যস্ততা। এভাবেই তাদের সময় কাটছিল। কিন্তু শুদ্ধ একদিন প্রচন্ড জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। এ কথাটা এক কলিগ শিশিরকে ফোন করে জানায়। তারপরেই শিশির প্রচন্ড জোরাজুরি করে তাকে ওদের সঙ্গে থাকার জন্য, কিন্তু শুদ্ধ রাজি না হওয়াতে তাকে শীতলের মা 3 তলার ফ্ল্যাট খুঁজে দেন। তারপর থেকেই শুদ্ধ একা সেখানেই থাকতো। আর শিশিরা তার সমস্ত সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে শুদ্ধর মাকেও জানাতে পারত। শীতল সারাদিন শুদ্ধর ফ্ল্যাটে থেকে সন্ধ্যায় বাসায় ফিরল। রান্নার কাজে আম্মুকে টুকটাক সাহায্য করে শিশিরকে কল করে ঝগড়াও করলো। তারপর রাতে একসঙ্গে খেয়ে ঘুমোতে গেল। পরদিন সকালে উঠে দেখে হাতে একদমই সময় নেই। সে ঝটপট উঠে না খেয়েই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটি পৌঁছে একটা ক্লাস করতে না করতেই সে প্রচন্ড ক্ষুধা অনুভব করে। ওর বান্ধবী মল্লিকার হাত ধরে টেনে নিয়ে যায় ক্যান্টিনের দিকে। তখন শুনতে পায় কার বাসায় জানি বোম ব্লাস্ট হয়েছে। সেই মুহূর্তেই বাসার ভেতরে যে বা যারা ছিলেন তাদের চিহ্ন পাওয়া যায়নি। একথা শুনে শীতল মনে মনে বলল, আল্লাহ মাফ করো, এমন বিপদ শত্রুকেও দিও না। একথা বলতে না বলতেই সেখানে উপস্থিত হয় রায়হান। সে তাদের এলাকার ছেলে, বয়সে তার থেকে 3 বছরের বড়। সে দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, শীতল, তোমাদের বাসায় বোম ব্লাস্ট হয়েছে? কিভাবে কি বলতে পারছি না, তবে শিশির ভাইকে কিছুক্ষণ আগে আমি বাসায় ঢুকতে দেখেছি। জানি না ভাইয়ের এখন কি অবস্থা। আশেপাশে সবাই পানি দিয়েও আগুন নিভাতে পারছে না। তুমি জলদি চলো। রায়হানের কথা শুনে শুদ্ধর বলা একটা কথা শীতলের মনে পড়ল। শুদ্ধ তাকে বলেছিল, কেউ যদি কখনো গিয়ে বলে ওর বাবা মা ভাই অথবা শুদ্ধ বিপদে আছে অথবা মারাত্মক কিছু ঘটেছে, একথা শুনে ভুলেও যেন সঙ্গে সঙ্গে ছুটে না যায়। দেখা যাবে বিপদের কথা শুনে ছুটে যাওয়ার জন্য বিপদের কারণ হবে। অপ্রত্যাশিত ফাঁদ কিন্তু এভাবেই পাতা হয়। একথা স্মরণ হতেই সে বাসায় ফোন দিল না, কারোর ফোনেই কল ঢুকলো না, এমনকি দারোয়ানেরও না। তারপর সে শুদ্ধকে কল দিল, তবে বেজে বেজে কেটে গেল। শীতল কম্পিত হাতে পুনরায় কল দিতে যাবে, তখনই পরিচিত এক কণ্ঠস্বর কানে ভেসে এলো। শীতল। শীতল তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে শুদ্ধ বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। শার্টে লেগে আছে ধুলোবালি, চোখ জোড়াতে কেমন অসহায়ত্বের ছাপ। তাকে এইভাবে দেখে শীতল এগিয়ে গিয়ে কিছু বলার আগেই শুদ্ধ তার হাত ধরে সামনে এগোতে থাকলো। শীতল একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু শুদ্ধ নিরুত্তর। শীতল আর নিজেকে সামলাতে না পেরে হাঁটা বন্ধ করে তেজি স্বরে বলল, কি হয়েছে বলছেন না কেন আমায়? বাসায় যাব, হাত ছাড়ুন। ধ্বংসস্তূপ না দেখলি নয়। মানে তোর বাবা মা সহ বাসাটা আর নেই, সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশিরকেও খুঁজে পাইনি আমি।
অথচ তাকে বাসাতে ঢুকিয়ে ফ্ল্যাটের চাবি নিয়ে দোতলায় কেবল উঠেছি, এরই মধ্যে যা ঘটার ঘটে গেছে। এখন তুই সেফ না এখানে? প্লিজ শীতল, আর কথা বাড়াস না, আমার সঙ্গে চল। শীতল আর বাক্য ব্যয় না করে উল্টো ঘুরে দৌড় দেওয়ার আগেই শুদ্ধ তাকে ধরে ফেলল। শীতলকে এক হাতে ধরে অন্য হাতে পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে বিড়বিড় করে বলে, সরি রে, সজ্ঞানে তোকে বিপদে ফেলতে পারলাম না। এই বিষাক্ত শহর তোর আর আমার জন্যই। চল ফিরে যাই নতুন এক বসন্তের রঙিন শহরে, যেখানকার বসন্তরা রক্ত চড়ায় না, প্রিয়জনকে কেড়ে নেয় না। এ কথা বলেই শুদ্ধ নিজের মুখে মাস্ক লাগিয়ে শীতলের মুখটেও একটা মাস্ক পরিয়ে দিল। তারপর শীতলকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর রওনা দিল মিঠাপুকুর গ্রামের উদ্দেশ্যে। শীতলের বাবা শখ করে বাসার নাম রেখেছিলেন স্বপ্নগাথা। অনেক কষ্টের পর স্বপ্নের বাসাটা গড়তে পেরেছিলেন, বিধায় এমন নামকরণ করেছিলেন। কিন্তু স্বপ্নগাথার এমন পরিণতি হবে ওনাদের কারোই কল্পনাতেও ছিল না। কে জানতো কেউ এত নিষ্ঠুর ভাবে ক্ষোভ মিটাবে স্বপ্নগাথার ওপর? ইস, এখন সেদিকে তাকালেই বুকটা হু হু করে ওঠে। ক্ষণিকের মধ্যে লন্ডভন্ড হয়ে গেছে ওনাদের স্বপ্ন সুখপূর্ণ বাসাটা। সেই সঙ্গে কিছু স্মৃতিকে পুড়িয়েছে নির্মম ভাবে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভালেও মানুষের চিহ্ন খুঁজে পায়নি। সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে। বোঝার উপায় নেই এখানে মানুষ বসবাস করত। শীতলের মায়ের নিজের হাতের গড়া সাজানো সবকিছু কয়লাতে পরিণত হয়েছে। শখে গড়া কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ধারণা করা যাচ্ছে বোম বাসার ভেতরেই ছিল, আর সেটা স্বেচ্ছায় বা অনিচ্ছায় ফাটানো হয়েছে। নয়তো রিস্ক নিয়ে এসব বাসায় কেন রাখবে? মুখ্য কথা কে রেখেছে, শীতল নাকি শিশির, নাকি শীতলের বাবা মা? এছাড়া ওদের বাসায় আনাগোনা বেশি, সেই ছেলেটার কাজও হতে পারে। মনের ক্ষোভ মেটাতেই সে করতে পারে। তাছাড়া বহুরূপী শুভাকাঙ্ক্ষীরাই ক্ষতি কারণ হয়, হতে পারে তারই কাজ এটা। আশেপাশে চেনা অচেনা মানুষ ভিড় জমিয়েছে পোড়া বাসার সামনে। দোতলা বিশিষ্ট বাসা এখন ধ্বংসস্তূপ। এখন পোড়া বাসার সামনে কেউ লাইভ করছে, কেউ বা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে মনমরা ক্যাপশনে জুড়ে দিচ্ছে, অথবা কেউ আফসোস করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এছাড়া কি বা করার আছে? শুদ্ধ শীতলের মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে বাইরে তাকিয়ে আছে। শাসা করে গাড়ি চলছে মিঠাপুকুরের বিপরীত পথে। তাদের গ্রামে যাওয়ার কথা থাকলেও এখন যাচ্ছে না। খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে শুদ্ধ, কারণ এই পরিস্থিতিতে গ্রামে যাওয়া মানেই ওর পরিবারকে বিপদে ফেলা। ভাবনায় ছেদ ঘটিয়ে শুদ্ধ গাড়ি থামিয়ে শীতলের মাথাটা আস্তে করে সিটে হেলিয়ে দিল। তারপর আশেপাশে নজর বুলিয়ে বের হয়ে রাস্তা পার হতেই মোটা বটগাছের পেছন থেকে শিশির ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে আসলো। ওরা তিনজনেই অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছেন, তবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেকটা মুষড়ে পড়েছেন। শুদ্ধকে দেখেই শীতলের মা ডুকরে কেঁদে ফেললেন। শুদ্ধ ওনাকে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে কাঁধ জড়িয়ে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। সে ভীষণ ভালোবাসে, সম্মান করে এই মানুষগুলোকে। ওনাদেরকে এমন তো অবস্থায় দেখে তারাও প্রচন্ড কষ্ট হচ্ছে, তবে কিছু করার নেই। এই তিক্ত পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। তখন শিশির তার বাবাকে ধরে বসিয়ে সেও বসলো পেছনের সিটে। কারো মুখে শব্দ নেই। সকলেই কিছুক্ষণ আগের ঘটনা বাকশক্তি লোপ পেয়েছে। সেকেন্ডের ব্যবধানে আজ 3টে জীবন নিঃশেষ হয়ে যেত, যদি না শুদ্ধ ব্যাপারখানা খুনাক্ষরেও টের না পেত। শিশির মাকে শক্ত করে জড়িয়ে ধরে নীরবে অশ্রু ছড়াচ্ছে। যদি এদিক ওদিকে হতো তাহলে বাবা মাকে চিরতরের জন্য হারিয়ে ফেলতো। তখন শুদ্ধ বলল, তো ফোনটা ফেলে দে শিশির, কেন? ট্র্যাক করতে পারো। এত কিছুর পরেও সন্দেহ করবে কি? সাবধানে মার নেই। তাছাড়া আমাকেও ফলো করছিল, মিঠু সব সামলে নিয়েছে। এখন আমরা কোথায় যাচ্ছি? চট্টগ্রামে। তোরা এখন থেকে সেখানেই থাকবি, তোর নানুর দেওয়া ফ্ল্যাটে। আলাদা করে তোর আর আমার বলে কখনো কিছু ছিল না শিশির, তাই নখরা বন্ধ করে ভুলে যা ওটা কার ফ্ল্যাট। আর আমরা থাকবো মানে? তুই থাকবি না? না, আমি কিছুদিন গ্রামে থেকে ঢাকাতে ফিরে যাব। কার কার বুকের পাটা বেড়েছে দেখতে হবে না? তাছাড়া আমি থাকলে তোদের নিয়ে ডাউট করতে পারে। রিস্ক হয়ে যাবে না?
হলে হোক, তবু এর শেষ দেখেই ছাড়বো। আচ্ছা শীতল উঠছে না কেন? ঘুমাচ্ছে, ঘুমাক, নয়তো বকবক করে কানের মাথা খেয়ে ফেলবে। তাও ঠিক। এ কথা বলেই শিশির সত্যি সত্যি ওর হাতের ফোনটা জঙ্গলের দিকে ছুঁড়ে মারল। সে এখনো ঘোরের মধ্যেই আছে। মুখ্য কথা, বিশ্বাসই হচ্ছে না তাদের সবুজ স্যার তাদের সঙ্গে এমন নোংরা গেম খেলবে। উনি মিশনের নামে পাঠিয়ে ওদেরকে মারার পরিকল্পনা করেছিলেন, হয়তো পূর্বের রাগের বশে। কিন্তু সেই সমস্যা তো সমাধান হয়ে গেছে, তারপরেও উনি এ কাজ কেন করলেন? প্রায় 6 মাস আগে শিশির একজনকে মাদক সহ পুলিশের নিকট হস্তান্তর করেছিল। ছেলেটা স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কাছে নেশাদ্রব্য বিক্রয় করত, আর সেও ছিল ড্যাশ কলেজের ছাত্র। আর সম্পর্কে সবুজ স্যারের ভাইয়ের ছেলে। তাকে পুলিশ ধরাতে উনি বারংবার বলেছিল কেসটা সেখানেই নিষ্পত্তি করাতে, কিন্তু সেই ছেলে ছিল প্রচুর বেয়াদব। চাচার দাপটে পুলিশকেও যা নয় তা বলে অপমান করেছিল। পরে পুলিশ রেগে এমনভাবে কেস সাজিয়েছিল যে তার কারাদণ্ড হয়েছে। সেই রাগেই গত রাতে উনি লোডশেডিং করে শিশিরের বাসাতে লোক ঢুকিয়ে বোমা সেট করে রাখেন। নেহাত গোপন সূত্রে তাদের একজন লোক শুদ্ধকে আকার ইঙ্গিতে বোমার কথা জানিয়ে দিয়েছিল, নয়তো শিশির শুদ্ধর করার কিছুই থাকতো না। তবে এ কথা জানার পরপরই শুদ্ধ ফোনে শীতলের বাবা মাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। ততক্ষণে শীতল ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল এবং এর আধ ঘন্টা পর ওরা হন্তদন্ত হয়ে বাসায় পৌঁছায়। কেউ যাতে সন্দেহ না করে তাই শিশির বাসায় ঢুকেই সঙ্গে সঙ্গে বাগানের পাঁচির টপকে বেরিয়ে যায় আর শুদ্ধর ফ্ল্যাটে যাওয়ার জন্য বিল্ডিং এর কাছে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পরপর দুটো বোমা ব্লাস্ট হয়। সেই সঙ্গে চোখের পলকে ধ্বংস হয়ে যায় স্বপ্নগাথা নামের খুব শখের বাসাটা। তারপর পরিকল্পনা মাফিক শিশির আর তার বাবা মাকে নিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে পড়ে, আর শুদ্ধ প্রচন্ড ভয় পাওয়ার ভান করে নিজে বিধ্বস্ত অবস্থায় করে শীতলকে নিতে বেরিয়ে পড়ে, যেন ভয়ে শহরমুখ হবে না ভেবে পালাচ্ছে। তখন শীতল চোখ টিপটিপ করে তাকিয়ে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করলো। চোখের পাতা ঝাপটিয়ে শুদ্ধকে দেখে পেছনে তাকালো। দেখে ওর বাবা মা ভাই সহ সবাই ঠিক আছেন, সুস্থ অবস্থায় বসে ঘুমাচ্ছেন। ওদের গাড়িটা চলছে হাইওয়ের ওপর দিয়ে। শীতল নিজের হাতে নিজের চিমটি কেটে ব্যথা পেয়ে মুখ ভর্তি হাসলো। জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে সব চিন্তা ছুড়ে দিল পিচ ঢালা রাস্তায়। তার বাবা মা ভাই ভালো আছেন, সুস্থ আছেন, এই ঢের। শুদ্ধ তখন আর চোখে তার কাণ্ডখানা দেখে পানি এগিয়ে দিয়ে বলল, রায়হান তোর সঙ্গে প্রাণ করেছিল, তবে সত্যি সত্যি বুম ব্লাস্ট হয়েছে পাশের বাসায়। সেই আছে তোদের বাসায় বেশি ক্ষতি হয়েছে। বাসার ঠিক না করা অবধি চট্টগ্রামে থাকবি তোরা। আশেপাশের জায়গাগুলো করবি, মন ভালো হবে। তোর বাবা মায়ের গোড়া শোকের বাসার ক্ষতিটার হয়েছে দেখে ওনারা ভীষণ কষ্ট পাচ্ছিলেন, তাই আমি এর প্রস্তাব দিয়েছি। তুই যেন বারবার এসব কথা বলে ওনাদের মন খারাপ করে দিস না। তোর তো আবার মাথাতে ঘিলু বলে কিছু নেই, তাই আগেই জানিয়ে দিলাম। শীতল হাসি হাসি মুখে সম্মতিসূচক মাথা নেড়ে শুদ্ধর পানে তাকিয়ে রইল। সেকেন্ড মিনিট কেটে ঘন্টা পেরিয়ে গেলেও তার দেখার শেষ হলো না। শুদ্ধও কিছু বলছে না, এক মনে সামনে দৃষ্টি রেখে ড্রাইভ করছে সে। তখন শীতল শুদ্ধর বাঁ হাতে খোঁচা মেরে ইশারায় ক্ষুধা পেয়েছে বোঝালো। শুদ্ধ তার ইশারা বুঝে জানালো সামনে থামবে। কিছু দূর গিয়ে সকলেই নেমে ফ্রেশ হয়ে খেয়ে নিল। শিশির এবার ড্রাইভিং সিটে বসলো আর শুদ্ধ তার পাশের সিটে, আর শীতল বাবা মায়ের মাঝের সিটে। এইভাবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে তারা গভীর রাতে চট্টগ্রামে পৌঁছালো। তারপর সকলে যে যার পছন্দের মতো রুম বেছে কোনো মতে ফ্রেশ হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আজ খুব ধকল গেছে তাদের ওপর দিয়ে। পরের দিন সকালে শুদ্ধ যতটুকু পারে সবকিছুর ব্যবস্থা করে নিল যাতে ওনাদের সমস্যা না হয়। তারপর সকালের নাস্তার প্রস্তাব রাখলো। আঙ্কেল, আমি শীতলকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এক কথার জবাবে শিশির বাবা কিছু বলার আগেই শিশির বলে উঠল, আমি আমার বোনকে এভাবে ছাড়তে পারবো না স্তব্ধ। তুই বন্ধুরূপী বাই হলেও। আম্মু ভিডিও কলে কথা বলবে, এনে ফোন ধর। ফোন কোথাও ফেলি? দারোয়ানকে দিয়ে ব্যবস্থা করছি।
একথা বলেই শুদ্ধ উঠে রুমে চলে গেল। তখন শুদ্ধর মা মৃদু স্বরে সালাম দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। শীতলের বাবা মা সালামের জবাব দিয়ে বিনয়ীভাবে কুশল বিনিময় করলেন। ততক্ষণে শিশির শীতলকে রুমে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা যাবে না, তবুও জোর করে শিশির তাকে সরিয়েছে। এদিকে বড়রা আলাপ আলোচনায় করে একটা সিদ্ধান্ত নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। শিশির তখন শুদ্ধকে ডেকে ফোনটা ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করল, কারণ শুদ্ধর মা শুদ্ধর সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। শুদ্ধ ফোন ধরতেই মমতাময়ী মায়ের মুখখানা স্ক্রিনে ভাসতেই দেখে হাসল। এই একজন নারীকে সে কখনো ফাঁকি দিতে পারে না, মিথ্যে বলতেও পারে না। না বলতেই উনি কিভাবে যেন সব বুঝে যান। ঠিক এ কারণেই যেন কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম স্মরণ করে তার মাকে। তখন আপনা আপনি একটা সমাধান খুঁজে পাওয়া সে, যেমন গতরাতে পেয়েছে। ছেলের মুখে প্রশান্তির হাসি দেখে তখন মা বললেন, বউকে নিয়ে এসো, আমি অপেক্ষায় আছি আব্বাজান। শুদ্ধ হেসে মাথা নাড়িয়ে নিঃশব্দে হাসলো। তারপর বাসার সকলেই খোঁজ নিয়েছে, ফোন রাখাতে কলারে টান পড়ল। সে ভ্রুকুচকে তাকাতেই দেখে শীতল রাগী নেত্রে তাকিয়ে আছে। সামনে সামনে হতে না পেরেই কলার ধরে তার কষ্ট হচ্ছে। কলার থেকে শীতল হাত সরাতে গেলেই শীতল বলল, আপনার মা কাকে নিয়ে যেতে বললেন? আমার বউকে। আপনি বিয়ে করতে পারেন না শুদ্ধ ভাই? কেন পারবো না? কারণ আমি আপনাকে ভালোবাসি। তো আমি কি করতে পারি? বিয়ে করলে আমাকে বিয়ে করবেন আপনি, অন্য কাউকে নয়। তোর মাথা না আছে ঘিলো আর না আছে বুদ্ধি ছিটে ফুটা। এছাড়া আমি আমার বউকে ভীষণ ভালোবাসবো। আমি যতকাল বেঁচে থাকবো তার জন্য ভালোবাসা কমতে রাখবো না। ভালোবাসা কাকে বলে প্রতিনিয়ত প্রতিক্ষণে একটু একটু করে বুঝবো। তুই তো সাধারণ কথা বুঝিস না, তাহলে বল তোকে ভালোবাসবো কিভাবে, বুঝাবো? বুদ্ধিও তো নেই। এখন সর বউ খুঁজতে বের হতে হবে আমার। তা কোথায় বউ খুঁজতে যাবেন শুনি? এখনকার পথে ঘাটে চিপায় চাপায় নাকি সুন্দর সুন্দর বউ পড়ে থাকে। যাই খেয়ে ডজন খানিক তুলে আনি। ডজন খানিক? কম হয়ে গেল নাকি? আর আনতে বলছিস? 1000 টাকা আনুন, তবে একটা শর্তই জারি থাকবে। কি শর্ত? আমার শুদ্ধর ভাগ আমি কাউকেই দিব না, মানে দিব না। দিনে তো নাই, রাতের কথা ভাবনাতেও আনতে চাচ্ছি না। কি আশ্চর্য, তোর শুদ্ধ কবে হলাম? আপনি হননি, তবে আমি মনে মনে করে নিয়েছি। একটু তো লজ্জা কর, আমি তোর ভাইয়ের বন্ধু। সেসব হিসাব কাটাকাটি। আমি শুধু জানি আপনি আমার মনের মানুষ, প্রাণীর মানুষ, যার সঙ্গে হাসতে চাই, বাঁচতেও চাই, বুক ফুলিয়ে গর্ব সমেত বলতে চাই সে আমার। একথা শুনে শুদ্ধ নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন শীতল তার বেনুনিটা নাড়াচাড়া করে মুখ ভর্তি হাসল, যেন একথা বলে পূর্ণের কাজ করে ফেলেছে, আর সেই পুণ্যের চোটে ওর জীবনখানাও ধন্য হয়ে গেছে। তবে শুদ্ধ নিরুত্তর থেকেই রুম থেকে বেরিয়ে গেল। কিছু কিছু উত্তর মুখের নয়, কাজ করে দেখানোই উচিত। মুখে তো অনেকেই কিছু বলা যায়, সে না হয় কাজ করেই দেখা। অতঃপর ঘন্টা দুয়েকের মধ্যেই বিয়ের ব্যবস্থা করে শীতলের জন্য শাড়ি এবং গহনা নিয়ে সে ফ্ল্যাটে ফিরল। শীতল ততক্ষণে জেনে গেছে কি ঘটতে যাচ্ছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মায়ের হাত ধরে চুপ করে বসে আছে, আর তার মা তাকে কিছু উপদেশ দিচ্ছেন। সেই উপদেশগুলোই সে মন দিয়ে শুনছে। একটু পরেই শিশির এসে শাড়ি গহনা দিয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতে বলল। তারপর দ্রুত পায়ে প্রস্থান করলো সে। শীতলের মা নিজেই মেয়েকে তৈরি করে সঙ্গে করে নিয়ে গেলেন ড্রয়িং রুমে। সেখানে শুদ্ধ, শিশির, শীতলের বাবা সহ মসজিদের ইমাম ও কাজী বসে আছেন। কাজী আপাতত লেখালেখিতে ব্যস্ত। শুদ্ধর মাও ভিডিও কলের মাধ্যমে উপস্থিত হয়েছেন। তখন উনি শীতলকে নববধূর সাজে দেখে বিনয়ী হেসে বললেন, মাশাআল্লাহ, আমার আম্মাজানকে খুব মিষ্টি দেখাচ্ছে। ওনার কথায় শীতল লাজুক হেসে সকলের উদ্দেশ্যে সালাম দিল। উপস্থিত সকলেই সালামের উত্তর নিয়ে বিয়ের কাজে সম্পূর্ণ করতে উদ্যত হলেন। কাজীও লেখালেখি পর্ব সমাপ্ত করে বিয়ের প্রক্রিয়া শুরু করলেন। অতঃপর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শুদ্ধর সঙ্গে শীতলের বিয়ে সম্পূর্ণ করা হলো। দোয়া করে মিষ্টিমুখ করে কাজীর সঙ্গে ইমাম বিদায় নিলেন। শুদ্ধের আম্মু টুকটাক কথা বলে কল কাটলেন।
হঠাৎ শুদ্ধের সঙ্গে শিশিরের চোকাচোকি হয়ে গেল। শিশিরের চোখে পানি দেখে শুদ্ধ ভ্রুকুচকে বলল, শীতল এখানেই থাক, তবু কাঁদিস না। শুদ্ধর কথা শুনে শিশির কনিষ্ঠ আঙুলের চোখের কোণা মুছে হাসলো, তবে বাবা মার সামনে কিছু বলল না। তখন শীতলের আম্মু শীতলকে নিয়ে পাশের রুমে গেলেন। একটু পরে ওরা বের হয়ে যাবে, কিছু জিনিস গোছগাছ করতে হবে। শীতলের বাবাও চোখ মুছে উঠে চলে গেলেন নিজের বরাদ্দকৃত রুমে। ওনার একমাত্র মেয়ের বিয়ে উনি এইভাবে দিতে চাননি, কিন্তু পরিস্থিতি বাধ্য করল। তাছাড়া শুদ্ধর সঙ্গে শীতলের বিয়ের কথা পাকাপাকি করা ছিল। শিশির নিজে প্রস্তাব দিয়েছিল শীতলকে বিয়ে করার জন্য। তার মনে হয়েছে শুদ্ধ পারবে তার বোনকে ভালো রাখতে, সুখে রাখতে। পরে শুদ্ধও তার মাকে জানালো। নোর পর উনি বিয়ের কথা পাকাপোক্ত করেন এবং জানান সামনের বসন্তে ওদের 4 হাত এক করবেন। এরপর থেকেই শুদ্ধ শীতলদের বাসাতে যাওয়া আসা শুরু করেছিল, নতুবা সে ভুলেও শিশিরের বাসায় যেত না। এর কারণ তাদের এক বন্ধু অন্য এক বন্ধুর বোনকে পালিয়ে বিয়ে করেছিল। এতে ওদের বন্ধুত্বে ফাটল ধরেছিল। এখন তারা একে অপরের চোখের বিষ। তাদের মাঝে সম্পর্ক ছিল, এটাও তারা মানতে নারাজ। কারোর সঙ্গে কারোর দেখা হলেও কথা তো দূরে, দৃষ্টি মেলে তাকায় না। তাছাড়া শুদ্ধ শীতলের কথা শিশিরের মুখে অনেক শুনেছে, সেই সঙ্গে সতর্ক হয়েও গিয়েছিল যাতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাদের বন্ধুত্বের ফাটল ধরে। তবে শিশির ব্যাপারটা খেয়াল করে হঠাৎই বলে ফেলেছিল, শীতলকে বিয়ে করবি? কি পাগল হয়েছিস তুই? মোটেও না। তা হয় না শিশির। আমার জন্য শীতলকে বোনের নজরে দেখতি, এখন থেকে না হয় বউয়ের নজরে দেখবি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে পারি? কারণ আমার বোন তোর কাছে ভালো থাকবে। এত বিশ্বাস? আমার কাছে বন্ধু মানে কলিজার স্থান দেওয়া ব্যক্তি, তোকেও তো তাই দিয়েছি। তাছাড়া শীতলের জন্য ছেলের অভাব হবে না, তারপরেও রিস্ক নিতে চাই না। আমি শীতলকে সেভাবে ভাবতে পারবো না, কারণ তোর মতেই আমি তাকে ছোট বোন ভাবি। তুই সম্বোধন করি তাকে হঠাৎ বউয়ের। রেজিস্ট্রি পেপারে সাইন করার সঙ্গে সঙ্গে তোদের সম্পর্কের দ্বারা বদলাবে, সম্বোধনেও পরিবর্তন আসবে। ততদিন মনে মনে প্রস্তুতি নিয়ে রাখ, তুই কে তুমি করার। এসব মজা আমার পছন্দ হচ্ছে না শিশির। আমার কলেজের বোনটা মজা করার জিনিস নয়, সেটা তোর থেকে ভালো কেউ জানে না। আমি যা বলছি ভেবেই বলছি। আর শুন, সমস্যা থাকলেও শুনছি না। বন্ধুত্বের দাবিতে আমি শীতলকে তোর জন্য চুজ করলাম। এখন তুই প্রমাণ দে আমার কথা তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সিদ্ধান্ত বদলাবি না তো? মনে হবে না তো ভুল সিদ্ধান্ত নিয়েছিস? কখনো না। তবে তোর থেকে যদি প্রতারিত হই তবে জীবিত মুখে আর বোনের সামনে দাঁড়াবো না, ওয়াদা করলাম। একথা শুনে স্তব্ধ জবাবে কিছু বলতে পারেনি। তাছাড়া কেউ তার জীবনেও নেই। বিয়ের আগে প্রেম জিনিসটাও তার ভীষণ অপছন্দের। কারো কারো প্রেমে পরিণত সচক্ষে দেখেছেও। তাছাড়া তার মা একটা সবসময় মনে করিয়ে দেন, আব্বাজান, তুমি যেমন সঙ্গীও পাবে তেমন। ঠিক এ কথাটা সর্বদা তার কর্ণগহ্বরে বাজতে থাকে। শিশিরও সেদিনের পর সেই কথা তুলেছিল না, সময় দিয়েছিল ভাবতে। পরে হঠাৎ শুদ্ধর মা ওদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাকা কথা দিয়ে এসেছেন। তবে শিশিরই সবাইকে নিষেধ করেছিল শীতলকে ব্যাপারটা জানাতে। দায়িত্ব নিয়েছিল পরে শীতলকে সে নিজেই বুঝিয়ে বলবে, যদিও তখন শীতল শুদ্ধকে তেমন ভাবে চিনত না, জানতো না। শিশিরের কাছে শুদ্ধের নামে শুধু নানান গল্প শুনতো। তারপর বিয়ে ঠিকঠাক হওয়ার পর সে শুদ্ধকে সরাসরি দেখেছে, অজান্তেই প্রেমে পড়েছে। এমনকি নিজেও প্রেমের প্রস্তাব দিয়েছে শুদ্ধকে। ফলস্বরূপ শুদ্ধ তাকে কান ধরিয়েছে। এখন ড্রয়িং রুমে ফাঁকা দেখে শিশির মুখ খুলল। শীতলের সমস্ত দায়িত্ব তোকে দিয়ে নিজেকে ভীষণ হালকা লাগছে। বোনের চোখে বাসা পড়তে পারি বিদায় আর দেরি করলাম না। তাছাড়া আমি জানি আমার বোন তোর কাছে নিরাপদে থাকবে। একথা বলেই শিশির শুদ্ধকে বুকে জড়িয়ে ধরল। তারপর দুই বন্ধু বসে মিষ্টি খেতে খেতে কিছু নিয়ে আলোচনা করলো। খানিকক্ষণ বাদে শুদ্ধ সময় দেখে শিশিরকে জানালো ওদের এবার বের হওয়া উচিত, নয়তো মিঠাপুকুর পৌঁছতে রাত হয়ে যাবে।
একথা শুনে শিশির তার মাকে ডেকে শীতলকে বিদায় দেওয়ার কথা জানালো। তারপর চোখে জল মুখে হাসি নিয়ে সকলেই শীতলকে বিদায় দিল। শুদ্ধও আর না দাঁড়িয়ে তৎক্ষণাৎ শীতলকে নিয়ে রওনা দিল মিঠাপুকুরের পথে। বাসে পাশাপাশি সিটে বসে আছে দুজন। শীতল বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে আকাশপানে তাকিয়ে আছে। তার কেন জানি সুখী সুখী অনুভব হচ্ছে। মনে হচ্ছে প্রিয় মানুষটাকে হঠাৎ করে নিজের করে পাওয়ার মতো সুখ আর কোনো কিছুতেই নেই। এই সুখ হৃদয়ে একগুচ্ছ প্রশান্তি এনে দিয়েছে। অসীম সুখ মনে খুশির বান ডেকেছে। এসব ভেবেই সে শুদ্ধকে মৃদুস্বরে বলল, এই যে শুদ্ধ পুরুষ, এবার আপনার কি হবে? হুম হুম কি আর হবে, বউ হয়েছে, বাসর হবে, তারপর বাচ্চা কাচ্চা। শুদ্ধ পুরুষ, চিন্তা ভাবনাকেও এবার শুদ্ধ করুন। পৃথিবীর কোনো পুরুষই তার বউকে কাছে শুদ্ধ থাকে না। আমি আর ব্যতিক্রম হব না। শুদ্ধের কথা শুনে শীতলের চোখ বড় বড় হয়ে গেল। বিয়ের রেশ কাটতে না কাটতে এত পরিবর্তন। শীতলের মুখভঙ্গি দেখে শুদ্ধ মনে মনে হাসছে। দীর্ঘ পথটা যেতে যেতে বউকে রাগিয়ে দিলে মন্দ না হয় না। ঝগড়া করতে করতেই না হয় শুরু হোক এই দীর্ঘ পথ। শীতল শুদ্ধর ভাবনা আন্দাজ করে ভ্রুকুচকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা ভেবে জানালার বাইরে তাকিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বসন্তের আগমনে প্রকৃতি নতুন রূপে সেজেছে। থোকায় থোকায় কৃষ্ণচূড়া ও রাধাচূড়া জানান দিয়েছে বসন্তের আগমনী বার্তা। বাস দ্রুত গতিতে চলার কারণে বাতাসে এলোমেলো করে দিয়েছে চুলসহ শাড়ির আঁচল। অবাধ্য হয়ে সেটা আছড়ে পড়ছে শুদ্ধর মুখে। শীতল সেটা দেখেও না দেখার ভান করে চুপ করে বসে আছে। শুদ্ধ এবার শীতলকে সরিয়ে জানালাটা টেনে অর্ধেক বন্ধ করে দিল। এবার বাতাসটা কম লাগছে, নয়তো তীব্র বাতাসের গতিতে নিঃশ্বাস নেওয়াও যাচ্ছিল না। আর এহনো কাজে শীতল মুখ ভার করে বলল, গ্রামে থাকতে হবে কতদিন? যতদিন না তোমাদের ভাষাটা ঠিকঠাক হয়। শীতল খেয়াল করলো শুদ্ধ তুমি করে সম্বোধন করছে। বাড়ি যাচ্ছে সকলের সামনে তুই করে বলা দৃষ্টিগত তাই বোধ হয়। তবে এই সুযোগেই তার সম্বোধনেও পরিবর্তনে আনলো মন্দ হয় না। একথা ভেবেই শীতল মুখ ভর্তি হেসে বলল, তোমার পরিবারে মা আর বোন ছাড়া আর কে কে আছে? যদিও ভাইয়া একদিন বলেছিল, তবে এখন মনে পড়ছে না। তার আগে তোমার গোবর ভরা মাথা এটা গেতে নাও। বাড়ি গিয়ে আমাকে ভুলে শুদ্ধ ভাই ডাকবে না, নয়তো আম্মু ভীষণ রাগ করবে। আপনার আম্মু ভীষণ রাগী, তাই না? একবারে কেউ কিছু করলে ভীষণ রেগে যান, তাই তোমাকে যতটুকু বলবো তুমি ততটুকু করবা। আচ্ছা। এভাবেই অনেকক্ষণ গল্প করে ঘুমিয়ে খেয়ে তারা মিঠাপুকুর পৌঁছলো। তখন বাজে রাত 8:30। শুদ্ধর মা একজন ভ্যানওয়ালাকে ঠিক করে রেখেছেন শুদ্ধদের আনার জন্য, নয়তো এখন কোনো গাড়ি ঘোড়া পাবে না তারা। এমনিতেই গ্রাম তার উপরে রাত 8টা, আর গ্রামে রাত 8টা মানে অনেক রাত। ভ্যানওয়ালা এখন দাঁড়িয়ে শুদ্ধর অপেক্ষায়। একটু পরে বাসা থেকে শুদ্ধদের নামতে দেখে বাস থেকে শুদ্ধদের নামতে দেখে ভ্যানওয়ালা এগিয়ে গেলেন। শুদ্ধ ওনাকে দেখে কুশল বিনিময় করে পা বাড়ালো ভ্যানের দিকে। শীতলও তাকে অনুসরণ করে গিয়ে দাঁড়ালো ভ্যানের পাশে। তারপর শুদ্ধর বলার আগেই সে ধপ করে ভ্যানে বসে পা দুলোতে লাগলো। এর আগেই ভ্যানে ওঠেনি তা নয়, তবে অনেকদিন পর ভ্যান চড়তে পেরে মন্দ লাগছে না। দুজনে বসলে ভ্যানওয়ালা চললো শুদ্ধদের বাড়ির দিকে। চারিদিকে অন্ধকার দেখে শীতল সরে গিয়ে শুদ্ধর গা ঘেঁষে বসলো। কোথাও হয়তো শিয়াল নয়তো কুকুর মারামারি করে উচ্চ শব্দে ডাকছে। ঘুটঘুটে অন্ধকারে ভয়ও লাগছে। একটু পর বড় বড় পুকুর পার হতে হচ্ছে। কেমন যেন গা ছমছমে রাস্তাঘাট। এদিকে ভ্যানওয়ালা গ্রামের গল্প জুড়ে দিয়েছে। শুদ্ধ ওনার কথা শুনে দু একটা জবাব দিচ্ছে। হঠাৎ ঠান্ডা একটা হাত শীতলের আঙুল স্পর্শ করলো। ধীরে ধীরে হাতের আঙুলে গুজে দিল তার হাতের আঙুল। শীতলের হতবাক দৃষ্টি তখন তার হাতের দিকে। এই প্রথম শুদ্ধ তাকে স্বেচ্ছায় স্পর্শ করলো। হয়তো এই স্পর্শই জানান দিচ্ছে, ভয় পাস না, আমি আছি। একথা ভেবেই শীতল শুদ্ধর হাত শক্ত করে আঁকড়ে ধরে মৃদু হাসলো। চোখ বন্ধ করে শুদ্ধ অনুভব করতে লাগলো শুদ্ধকে। একটু পরে
ওরা বাড়ি পৌঁছলো। ভ্যান গিয়ে থামলো উঠানে লাগানো মেহেদি গাছটার পাশে। শীতল নেমে দাঁড়াতেই এক এক তরুণীর উৎফুল্ল স্বর শোনা গেল। আম্মা, ও আম্মা, ভাইয়া আইয়া পড়ছে, বাইরে আহেন, লগে নতুন ভাবিও আইছে। শীতল মেয়েটাকে দেখে হাসলো। তাকে সে ভালো করেই চেনে। এটা শুদ্ধর ছোট বোন শখ। ভারী মিষ্টি মেয়েটা, শুদ্ধর মতো মুখের গড়ন। শখ ততক্ষণে দৌড়ে এসে শীতলকে জাপটে ধরে গদগদ হয়ে বলল, কতদিন পর তোমায় দেখলাম, তা কেমন আছো বলো দেহি? আমি ভালো আছি, তুমি? মই সব সময় ভালো থাকি, চলো চলো ঘরে চলো। পর শখ শীতলকে টেনে ভেতরে নিয়ে গেল। ততক্ষণে শুদ্ধ ভাড়া মিটিয়ে ব্যাগ হাতে নিয়ে হাঁটা দিয়েছে। হঠাৎ কিছু একটা ভেবে সে দাঁড়িয়ে গেল। প্যাকেট থেকে ফোন বের করে শিশির থেকে জেনে নিল ওখানকার খবরাখবর সবটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। শিশির সবুজ স্যারের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে জানালো এখনো অব্দি সব ঠিকঠাক। এবার সবুজও বুঝবে হিটলারি বুদ্ধি কাকে বলে। শিশিরের কথা শুনে শুদ্ধ ঠোঁটের কোণে হাসি ফুটল। যদিও এই পরিকল্পনার মাস্টার মাইন্ড সে। শুদ্ধ এটাও জানে তার পেছনে লোক লাগানো হয়েছে, নয়তো হবে। তাই তাকেও খুব সতর্ক থাকতে হবে, নয়তো সকলেই বিপদে পড়বে। একথা ভেবেই সে বলল, ডকুমেন্ট 2-3টে কপি করে রাখিস। আচ্ছা। আমি এখানে কিছুদিন থেকে তারপর ডাকে ফিরবো। তুই ভুলেও বাইরে বের হবি না। তোর যা যা কিছু প্রয়োজন মতি দিয়ে যাবে। এখন ডাকছি আমি। একথা বলেই শুদ্ধ কল কেটে ভেতরে প্রবেশ করলো। শীতলকে নিয়ে বাকিরা গল্পে মজে আছে, তাই কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। শিশির বর্তমানে ঢাকায় শুদ্ধর ফ্ল্যাটে। সেখানে বসেই সে সবুজের বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করেছে। আর মুহূর্তেই ভিডিও ভাইরাল হওয়াতে সকলের চক্ষু চড়ক গাছ। যেখানে সবুজের গুরু দায়িত্ব ছিল গোপনীয়তা বজায় রেখে অর্থনৈতিক কাজ বন্ধ করার, সেখানে উনি টাকার বিনিময়ে অপরাধীদের সাহায্য করছেন। এমনকি নিজে হাতে ওনার স্ত্রীকে খুনও করেছেন। এর কারণ অবশ্যই এখনো জানা যায়নি, খুব তাড়াতাড়ি জেনে যাবে। শিশিরের হাতের কাজটা সেরে জানালা দিয়ে ওর বাসার দিকে তাকালো। পোড়া বাড়ি দেখে ওর বুকটা হু হু করে উঠল। খুব শিগগিরই ওদের বাসা মেরামতের কাজ শুরু করবে সে। ওর বাবার মুখের হাসি ফুটিয়ে তুলবে। পূর্বের মতো গুছিয়ে নিয়ে তার মায়ের ভরা সংসার। আবার আগের মতোই স্বপ্নগাথাকে সাজাবে স্বপ্ন দিয়ে। এসব ভেবেই সে ফ্রেশ হওয়ার জন্য শুদ্ধের ড্রেস নিয়ে ওয়ার্ড্রপ খুলতেই একটা ফটো ফ্রেম পেল। ফ্রেমে শীতলের ছবি বন্দি করে নিচে ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা শ্রেয়সী। শিশির এবার শব্দ করে হেসে উঠল, কারণ এটা দেখেই সে শুদ্ধকে শীতলের বিয়ের প্রস্তাব দিয়েছিল। ঠান্ডা মাথায় সে টোপ ফেলেছিল। ভেবেছিল শুদ্ধ সহজেই টোপ গিলবে, কিন্তু না, শুদ্ধ তা করেনি, বরং চতুরতার সাথে ফিরিয়ে দিয়েছে বারবার। মুখ্য কথা, শুদ্ধ প্রথমবার শীতলের ছবি দেখে মন হারিয়েছিল। এই তো সেদিনের কথা। শিশির একটা কাজের ব্যস্ত থাকায় শুদ্ধকে পাঠিয়েছিল শীতলের ফর্ম ফিল আপের টাকা জমা দিতে। শুদ্ধ সেটা করে ফিরতে না ফিরতেই শিশির পুনরায় ওকে পাঠায় পিকনিকে তোলা শীতলের ছবি বড় করে বাধাই করে আনতে। শীতল নাকি আবদার করেছে, না করলে সে প্রচুর প্যারা দিবে। একথা শুনেই শুদ্ধ সরল মনে কাজটা করতে যায়। তাছাড়া শখের বসে কেনা ওর ক্যামেরাটাও সে ফেরত নিবে, নয়তো শিশির এটাও দশা বেহাল করে ছাড়বে। কিছুদিন আগে শিশির ক্যামেরাটা নিয়ে গিয়েছিল জরুরি কাজের কথা বলে। আজ সেটা ফিরিয়ে দিয়ে একটা ছবি দেখিয়ে দেয় যেটা বাধাই করতে হবে। শুদ্ধ বিরক্তিতে নজরে দেখতে গিয়েই তার নজর আটকে যায় একটা লাল ড্রেস পরা পরীর দিকে। সে আনমনে দেখতে থাকে একটার পর একটা ছবি। ধীরে ধীরে তার বিরক্তির নজর সরে ভর করে মুগ্ধতা। সেদিনই একটা ছবি দেখে দেয় নিজের কাছে। অনেকদিন পর শিশির ফাইল খুঁজতে গিয়ে দেখে ফেলে ছবিটা। সেদিন কিছু না বললেও পরে ধীরে ধীরে বুঝতে পারে বন্ধুর মনের কথা। তারপর এমন ভাবেই থাকতো যেন কিছুই জানে না। দিন যায় মাস যায়, শুদ্ধর অনুভূতিও গাঢ় হয়। এরপর হঠাৎই সে শীতলের বিয়ের প্রস্তাব রাখে শুদ্ধর কাছে। শুদ্ধ বেশ খেয়ালি করে পরে ওর মাকে জানিয়ে দিয়ে পাকাপোক্ত করে রাখে।
আর বোঝায় বন্ধু কথা রাখতেই সে এই বিয়েতে রাজি। এসব মনে মনে ভেবে শিশির হেসে বলে ফেলল, শালা প্রেমে পড়তেও এমন ভাব করতো যেন প্রেম বিরোধী। সন্ন্যাসী সে, নে তোর সন্ন্যাসীর ব্রত ভেঙে প্যারাকে ঝুলিয়ে দিয়েছি, লেও এবার ঠেলা সামলাও বন্ধু, এবার বুঝবা বউ কাকে বলে। ওদিকে শীতল হাত মুখ ধুতে গিয়ে কলপারে আছাড় খেয়ে খুঁড়িয়ে হাঁটছে। বাম পায়ে প্রচন্ড ব্যথাও পেয়েছে। প্রথম দিন এসে এভাবে পড়তেও লজ্জাও পেয়েছে। সব কোনো মতে ধরে তাকে শুদ্ধর রুমে নিয়ে গেল। শুদ্ধ তখন তার রুমে টানটান হয়ে শুয়েছিল। কিছুক্ষণ আগে সে রাতের খাবার শেষ করে রুমে এসেছে। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে শুদ্ধ দুই চোখে দেখে শীতল দরজার কাছে দাঁড়িয়ে আছে। পরনের কামিজে শ্যাওলা লেগে আছে। শুদ্ধরও বুঝতে বাকি রইল না ঠিক কি ঘটেছে। সে অহেতুক কথা না বাড়িয়ে উঠে শীতলকে ধরে বিছানায় বসিয়ে বলল, এবার শান্তি হচ্ছে? শীতল উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। পায়ের ব্যথায় সে কাবু। পরনের কামিজটার যাচ্ছে তাই অবস্থা। তখন শুদ্ধ আরেকটা ড্রেস এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আসছি আমি, তুমি ড্রেস বদলে নাও। ব্যথাযুক্ত পাই আমি ভাষণটা সেরে ফেলবো, এটাই হবে আমার কথা অমান্য করার শাস্তি। বলেই শুদ্ধ প্রস্থান করলো। আর শুদ্ধর লাগামহীন কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এটাকে বলল শুদ্ধ? মানুষটার মুখে কি লাগাম বলে কিছুই নেই? তারপর অনেক কষ্টে উঠে পোশাক পরিবর্তন করে শুয়ে পড়ল। অদূরে একটা প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। অদ্ভুত সেই ডাক, কেমন শরীরও ছমছম করছে। ক্ষণে ক্ষণে কুকুরও ডাকছে। শীতল ভয়ার্ত দৃষ্টিতে পুরো রুমে চোখ বুলালো। তখনই অন্ধকারে ছেয়ে গেল রুম। পায়ের ব্যথা অগ্রাহ্য করে উঠে বসতেই শুদ্ধ এসে রুমে হাজির হলো। হাতে ব্যথানাশক স্প্রে, অন্য হাতে জ্বলন্ত মোমবাতি। সে মোমবাতি টেবিলের ওপর রেখে পানির গ্লাস সহ ওষুধ এগিয়ে দিল শীতলের দিকে। শীতল ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কিসের ওষুধ? যা ভাবছো তাই, নাও ঝটপট খাও। আপনার আম্মু যে বলল ওনার নাতি প্রয়োজন। এটা পেন কিলার গাদি, আর কেবল আজ বিয়ে হলে এরই মধ্যে বাচ্চার পরিকল্পনা হয়ে গেছে। আশ্চর্য। না হওয়ার কি আছে, আমি কি আর ছোট আছি? শুদ্ধ শীতলের সঙ্গে অহেতুক বকবক না করে শুয়ে পড়ল। মেয়ে মানুষ 2 লাইন বেশি বোঝে। আর এই পাগলের মাথায় এইসব কথা ঢুকানোর মানে খুঁজে পেল না সে। তখন শীতল আদুরে বিড়াল ছানার মতো শুদ্ধর শরীর ঘেঁষে শুতেই শুদ্ধর ফোনে কল আসলো। সে রিসিভ করে জানতে পারলো সবুজের বাসা থেকে দুজনকে আটক অবস্থায় পাওয়া গেছে। এরা মূলত পুলিশের হাত থেকে পালানো আসামি। এখন কর্তৃপক্ষ সবুজকে অ্যারেস্ট করেছে, সঙ্গে রিমান্ডের আদেশও এসেছে। আর রিমান্ডে নিয়ে সত্য কথা বের করানোর দায়িত্ব পড়েছে শিশির। কারণ শিশিরের বেঁচে থাকার কথা জানে অফিসার সাদ্দাম আর শুদ্ধ। তারাই ইচ্ছাকৃতভাবে দায়িত্বটা শিশিরকে দিয়েছে, যাতে শিশির মনের রাগ তুলতে পারে আর সবুজও ঠিকঠাক শাস্তি ভোগ করে। এসব শুনে শুদ্ধ নিঃশব্দে হাসলো। তারপর কল কেটে শীতলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাবতে পারিনি এই কেসের সমাধানে তো জলদি হবে। তার আগে বলেন আমাকে মিথ্যা বলেছেন কেন? কবে কখন মিথ্যে বলেছি? ওই যে আমাদের বাসায় বোম রাখার ঘটনাটা। টেনশন করবে তাই? টেনশনও তো এই মুহূর্তেও করছি। কেন? বুঝবেন না আপনি। শুদ্ধ শীতলের কথা শেষ করতে না দিয়েই আঁকড়ে ধরেছে খুব শক্তভাবে। পরক্ষণে শীতল অনুভব করলো তার ওষ্ঠে অন্য কারোর বিচরণ। এক পুরুষালী হাতে বন্দী সে প্রচন্ড ছটফট করেও ব্যর্থ হলো। তার বলা কথাগুলো গোমরানিতে পরিণত হলো। তবুও শুদ্ধ তাকে ছাড়লো না, বরং সে ঘোরের মাঝে চলে গেছে। তখন দমকা বাতাস নিভিয়ে দিল জ্বলন্ত মোমবাতি। পুরো রুমে আধারে ডুবে গেল। সেই সাথে বাড়ল শুদ্ধর করা পাগলামির মাত্রা। কথা নেই, শব্দ নেই, চারিদিকে স্তব্ধতা। শীতলও ততক্ষণে শান্ত হয়ে গেছে। প্রিয় মানুষটার স্পর্শে সে এখন পরাস্ত। পরের দিন সকালে নাস্তা সেরে শীতল ব্যথাযুক্ত পায়ে শখের সঙ্গে ঘুরতে বের হলো। শুদ্ধ এখনো ঘুমাচ্ছে, তাকে খুঁচিয়েও তুলতে পারেনি। তাই শুদ্ধর আম্মুও ডাকতে নিষেধ করেছেন। এখন হাতে আপাতত কাজ নেই, তাই শখের সঙ্গে সে পাশের শান বাঁধানো পুকুর পাড়ে এসেছে।
আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তখন শীতল শেষের সিঁড়িতে পানিতে পা ডুবিয়ে বসলো। ঠান্ডা পানিতে শরীর শিরশির করে উঠল সারা শরীর। ঢাকার যানজটের শহর ছেড়ে অনেকদিন পর গ্রামে এসেছে, আর গ্রামের দৃশ্য মনে শীতল করে দিচ্ছে। এই যেমন যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ, সব জমিতে ভিন্ন ভিন্ন ফসল লাগানো। ততক্ষণে শখও বসেছে তার পাশে, হাতে কামরাঙা আর কাঁচা লবণ। শীতলের দিকে অন্য একটা এগিয়ে দিলেই শীতল নিয়ে কামড় দিতেই মুখ কুচকে ফেলল। ভীষণ টক খেতে, তবুও তারা কিছু খাওয়া থামলো না, বরং গল্পে গল্পে খেয়ে ফেললো বেশ কয়েকটা কামরাঙ্গা। একটু পর একজন বুয়া এসে জানালো শুদ্ধ ঘুম থেকে উঠে পড়েছে। শীতল যেন নিজে গিয়ে দেখে তার কি লাগবে না লাগবে, এই আদেশ করেছে শুদ্ধর মা। একথা শুনেই শীতল উঠে বাসার দিকে হাঁটতে ধরল। ওর যাওয়া দেখে শখ হাসছে। এক দৌড়ে শীতল বাড়ির উঠানে গিয়ে থামলো। তাকে হুড়মুড় করে ঢুকতে দেখে শুদ্ধ ভ্রুজোড়া কুচকে বলল, কোথায় গিয়েছিল তুমি? পুকুর পাড়ে। কেন? এমনিতেই। আর যাবে না? আর ঘুম থেকে উঠে যেন চোখের সামনে দেখতে পাই, নয়তো খবর আছে। খাবার নিয়ে সোজা রুমে যাও, আমি আসছি। শীতল মুখ ভেঙচি দিয়ে চলে গেল। শুদ্ধও ফ্রেশ হয়ে খেতে বসলো। তখন প্রথম লোকমা মুখে দিয়ে গিয়েই শীতলের হাত টেনে নিজের মুখে নিল। পরপর একই ঘটনা ঘটাতে কিছু বলতে গেলে শীতলই বলল, আমি সশরীরে উপস্থিত থাকাকালীন আপনার প্লেটের সর্বপ্রথম লোকমা আমার নামে বরাদ্দকৃত থাকবে, থাকতেই হবে। কেন থাকতেই হবে? কেন? এটা আমার বহুরূপী অধিকার, তাই। বুঝলাম, তা আমার পেটের উপর পা তুলে ঘুমানো বুঝি আমার বহুরূপী অধিকার? আসলে হয়েছে কি, তাকে আর বলতে হবে না, বুঝেছি। এইভাবে গল্পের ছলে শুদ্ধ নিজে খেলো, শীতলকেও খাইয়ে দিল। এরপর গ্রামের বেশ মজা করেই শীতলের দিনগুলো কাটতে লাগলো। এই যেমন শাশুড়ির সঙ্গে সঙ্গে থাকা, নানান কাজকর্মে সাহায্য করা, শখের সঙ্গে বাজি ধরে কাঁচা তেঁতুল চিবিয়ে খেয়ে ভাত খেতে না পারাতে শাশুড়ির বকা খাওয়া, সন্ধ্যার আগ মুহূর্তে শুদ্ধর সঙ্গে হাঁটতে বের হওয়া, গল্প করা, সকলের চোখ ফাঁকি দিয়ে তার আঙুল স্পর্শ করা। এইভাবে কেটে গেছে 1 মাস। শীতলের বাবা মা ঢাকায় শুদ্ধর ফ্ল্যাট থেকে স্বপ্নগাথার পুনরায় নতুন করে তৈরি করেছেন। পুনরায় সেখানে পূর্বের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নগাথা নামক সুখপূর্ণ বাড়িটি। 2-1 মধ্যেই ওনারা সেখানে চলে যাবে, আবার গড়ে উঠবে শীতলের মায়ের সোনার সংসার। ওদিকে শিশির সবুজকে রিমান্ডে নিয়েছিল মন মতো করেই। সবুজের জীবন কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে উন্মোচন হয়েছে সবুজ নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মেরেছে, কারণ তার স্ত্রী তাকে পাপ কাজ করতে বিরত থাকতে বলতো। বারবার ঘ্যান ঘ্যান করতো নামাজ আদায়ের জন্য। হ্যান্ডসাম লুক ছেড়ে বলতো গাইয়াদের মতন দাড়ি রাখতে, মার্জিত হতে। আসলেই কি এসব হাই সোসাইটির সঙ্গে যায়? মোটেও না। আর উনার স্ত্রী ছিলেন পরহেজগার মানুষ। স্বামীর পাপ উনি মানতে পারতেন না। এত মার খেয়েও উনি হার মানতেন না, বরং হাদিস শোনাতে যেতেন। ভালো ও মন্দের পার্থক্য বুঝাতে গালাগালি শুনতেন। এছাড়াও প্রতিদিন স্বামীর আনা ঘুষের টাকা দেখে ঝরঝর করে কেঁদে ফেলতেন। মনোজাতে বসে কান্নাকাটি করতেন। মৃত্যুকে স্মরণ করার কথাও বলতেন, কিন্তু সবুজ এসবে বিরক্ত হতেন, ভীষণ বিরক্ত। অবশেষে নেশা করে মেরেই ফেললেন ওনার স্ত্রীকে। হয়তো একদিন বুঝবেন উনি ফুল ভেবে কত বড় ক্ষতি করেছেন। দেখতে দেখতে দিন গেল, মাস গেল। গত বছরের বসন্তকে পার করে নতুন বসন্তের আগমন ঘটল। আজকে পহেলা বসন্ত। শুদ্ধ এখনো বাসায় ফেরেনি, অথচ আজকে তাদের ঘুরতে যাওয়ার কথা। শীতল এত সুন্দর করে সেজে গুজে মন ভার করে বসে আছে। মানুষটা কাজ ছাড়া কিছুই বোঝে না। সে কাজে চাপে হয়তো ভুলেই গেছে তার বউ আছে, আর আজ বউকে সময় দেওয়ার কথাও দিয়েছিল। পুরুষ মানুষ আসলেই মেয়েদের মন বোঝে না। এসব ভেবেই সে জানালার পাশে দাঁড়িয়ে রইল। তখন নিচে চোখ যেতেই দেখে শুদ্ধের গাড়ি থেকে ভেতরে প্রবেশ করছে।
শীতলের ঠোঁটের কোণে হাসি ফুটল। পরক্ষণে হাসি মুখ আড়াল করে দৃশ্যমান করলো মলিন অভিমানের মুখ। সে দ্রুত পায়ে গিয়ে আগে দরজা খুলে সরে গেল, রান্নাঘরে গিয়ে টুকটাক কাজ করতে লাগলো। আর এখন নিজস্ব সংসার হয়েছে, শুদ্ধ সুবিধার কথা ভেবে অফিসের কাছেই বাসা নিয়েছে। শুদ্ধর মা আর শখ গ্রামেই থাকেন। ওনারা এই শহরে ভালো লাগে না, দমবন্ধ লাগে। মুখ্য কথা, শুদ্ধর বাবার কবর বাসার পাশেই। শুদ্ধর আম্মুর রুমের জানালা খুললেই দেখা যায়। সময় অসময় চুপ করে স্বামীর কবরের দিকে তাকিয়ে থাকেন উনি। মনে মনে গল্পও সাজান, বলেন প্রিয় মানুষটাকে। তাই শুদ্ধ আর জোর করেনি। সে জানে মৃত্যুর আগে তার আম্মা বাসা ছেড়ে এক রাতও বাইরে কোথাও থাকবে না, কারণ শুদ্ধর বাবা কোথাও যেতে দিতেন না ওনার সহধর্মিণীকে। যেখানেই যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন, সঙ্গে করেই ফিরতেন। খুব ভালোবাসতেন ওনার সহধর্মিণীকে, তাই শুদ্ধও জোর করেনি। আর আগামী মাসেই শখের বিয়ে। শখ চলে গেলে ওনার দেখভালের জন্য আরো দুজনকে রেখে দিবে। এমনিতেও শীতল প্রতি সপ্তাহে 2 দিন ওনার কাছে গিয়ে থাকে, তাতে শুদ্ধ খুশিই হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে ওপরে এসে দেখে দরজা হাট করে খোলা। তার বুঝতে বাকি নেই মূল ঘটনা। সব তো সেই শিশিরের। গাধাটা প্রেম করবে, অথচ প্রিয় মানুষটাকে ভয়ে বলতে পারছিল না। সে মেয়ে আবার তাদেরই কলিগ। আজ বিশেষ দিনে প্রেম রচনা করায় ভীষণ শখ শিশিরের, তাই বন্ধুকে সাহায্য করতে গিয়ে দেরি করে ফেলেছে। এখন বউয়ের মান ভাঙাতে হবে। এসব ভেঙে সে সারা শব্দ না করে গটগটিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। ভাবখানা এমন যেন কিছুই করেনি সে। তার এখনো আচরণে শীতল আরো রেগে গেল। রাগে দুঃখে এক পর্যায়ে অঝরে কেঁদে উঠল। হঠাৎ দুটো বলিষ্ঠ হাতের বাহু ধরে নিজেকে আবিষ্কার করলো সে। কারোর নিঃশ্বাস এসে পড়ল নগ্ন কাঁধে। শীতল অভিমান নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো না। তখন এক মোহনীয় কণ্ঠস্বর তার হৃদয়টা এফর ওফর করে দিতে বলতে লাগলো, আরো একটি বসন্ত চাই, যে বসন্তে তুমি এসেছিলে আমার জীবনে। হৃদয়খানাকে হরণ করে লিখেছিলে তোমার নাম। শুদ্ধর কথা শুনে শীতলের অভিমান নিমেষেই গলে গেল। সে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার প্রেমিক পুরুষটার দিকে। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাসলো। সে বোঝে না মেয়েটা কি দেখে এভাবে। মাঝে মধ্যে তাকিয়ে থাকে মুগ্ধতার দৃষ্টিতে, যে দৃষ্টিতে ছড়াছড়ি থাকে দৃঢ় ভালোবাসা আর অটুট বিশ্বাস। তখন শীতল শুদ্ধর গলা জড়িয়ে ধরে বলল, আমিও এমন কারো অনেক বসন্ত কাটাতে চাই। প্রিয় শুদ্ধ পুরুষ, সেই সব বসন্তের রেশ কখনো না কাটুক, কখনো না।